নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন। সাতজন পণবন্দীকে মুক্তি দিল হামাস। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি সই হওয়ার পরেই প্রথমবার পণবন্দীদের মুক্তি দিল তারা। রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে 7 পণবন্দীকে। চীনকে নিয়ে কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। চীনের সব পণ্যে 100% অতিরিক্ত শুল্ক আরোপে দুদিনের মাথায় সুর বদল ট্রাম্পের। ভয়াবহ বিমান দুর্ঘটনা। আমেরিকার টেক্সাসের ট্যারান কাউন্টার হিলস এয়ারফিল্ডের কাছে একটি ছোট্ট বিমান ট্রাকের উপর আছড়ে পড়ে। ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। ইসলামাবাদের পর এবার মুরিদকে সরকার বিরোধী আন্দোলন থামাতে নির্মম দমন নীতি নিচ্ছে শাহবাজ শরীফের প্রশাসন। মুরিদকেতে অন্তত 13 জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে। হাতছাড়া হয়েছে নোবেল পুরস্কার। তারপরেই ট্রাম্প ঘোষণা করলেন গাজা যুদ্ধ পুরোপুরি থেমে গিয়েছে। শান্তি সম্মেলনের জন্য ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার দাবি, যুদ্ধ থেমে গিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে গাজা। তবে যুদ্ধ থামানোর কৃতিত্ব তিনি ভাগ করে নিতে চেয়েছেন কাতারের সঙ্গে। গাজায় যুদ্ধ শেষ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 বছর ধরে সংঘর্ষ চলার পর অবশেষে শান্তি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস গোষ্ঠী। সোমবার 13 অক্টোবর দুপক্ষের বন্দী বদল করার কথা। তার আগেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ইসরায়েলে যাবেন মার্কিন প্রেসিডেন্ট, সঙ্গে থাকবেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব সহ একাধিক শীর্ষ আধিকারিকেরা। সেখানে সংসদে বক্তব্য ট্রাম্পের। এরপরে মিশরে যাবেন তিনি, যেখানে গাজা শান্তি সামিটের আয়োজন করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতে আল সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই শান্তি চুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন একাধিক দেশের রাষ্ট্রনেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যেতে পারছেন না। তার বদলে ভারত এক মন্ত্রীকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে। এয়ারফোর্স 1-এ চেপে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যুদ্ধ শেষ, বুঝেছেন? মধ্যপ্রাচ্যের এই সফর বিশেষ বলেই উল্লেখ করেছেন ট্রাম্প। তার উদ্যোগে হওয়া গাজায় শান্তি চুক্তি টিকবে কিনা এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা টিকবে। মানুষ ক্লান্ত। আজকের শান্তি চুক্তিতে হামাস স্বাক্ষর করতে নারাজ। তবে চুক্তি অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে প্রথম হামলার সময় হামাস যাদের বন্দী বানিয়েছিল তাদের সকলকে মুক্তি দেবে। ইসরায়েল পাল্টা 2000 প্যালেস্তাইনি বন্দীদের মুক্তি দেবে। গাজা স্ট্রিপে ত্রাণ পৌঁছতেও কোনো বাধা থাকবে না। ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু এই শান্তি চুক্তিকে নিজেদের জয় বলে ঘোষণা করেছেন। ট্রাম্প যুদ্ধ থামার কথা বললেও নেতানিয়াহু বলেছেন, লড়াই শেষ হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। 7 জন পণবন্দীকে মুক্তি দিল হামাস। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি সই হওয়ার পর এই প্রথমবার পণবন্দীদের মুক্তি দিল তারা। জানা গিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে 7 পণবন্দীকে। 7 জন পণবন্দীকে মুক্তি দিল হামাস। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি সই হওয়ার পর এই প্রথমবার পণবন্দীদের মুক্তি দিল তারা। জানা গিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে 7 পণবন্দীকে। প্রথম দফায় আরও 13 জন পণবন্দীকে ফিরিয়ে দেবে হামাস। তার পরিবর্তে 1900 প্যালেস্টাইনীয়কে জেল থেকে মুক্তি দেবে ইসরায়েল। 2 বছর পর পণবন্দীদের মুক্তির খবর পেয়ে উৎসবে মেতেছে গোটা ইসরায়েল। জানা গিয়েছে, ইতান মোর, গালি বারমান, জিভ বারমান, মাতান আংরিৎ, ওমরি মিরান, গিলবোয়া দালাল এবং আলন আহিলকে প্রথম দফায় মুক্তি দিয়েছে হামাস। 2023 সালের 7 অক্টোবর তাদের পণবন্দী করেছিল প্যালেস্টাইনীয় জঙ্গি গোষ্ঠী। দীর্ঘ 2 বছর পর অবশেষে তারা মুক্তি পাচ্ছেন। গোপন ডেরা থেকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয় 7 পণবন্দীকে। সেখান থেকে ইসরায়েলের সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে তাদের। সামরিক বাহিনীর সঙ্গে সীমান্ত পেরিয়ে এসে নিজেদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করবেন 7 পণবন্দী। সেখান থেকে হেলিকপ্টারে চাপিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাদের।
2 বছর বন্দি দশা কাটিয়ে কেমন আছেন পণবন্দীরা তা অবশ্য জানা যায়নি। তবে পণবন্দীদের মুক্তির খবর আসতেই কার্যত উৎসবে মেতে উঠেছেন ইসরায়েলি আমজনতা। প্রতি মুহূর্তের খবর সম্প্রচার করতে ইসরায়েলের পথে পথে জায়ান্ট স্ক্রিন টাঙানো হয়েছে। সেখানে হাজারে হাজারো ইসরায়েলি মানুষ ভিড় করে খবর দেখছেন। পণবন্দীদের মুক্তির খবরে জাতীয় পতাকা উড়িয়ে উল্লাসে ফেটে পড়েছেন তারা। জানা গিয়েছে, প্রত্যেক পণবন্দীর জন্য নিজেদের হাতে লেখা চিঠি দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা। তাতে লেখা, ইসরায়েলের প্রত্যেক মানুষের তরফ থেকে আমরা তোমাদের স্বাগত জানাই। বহুদিন ধরে তোমাদের জন্য অপেক্ষা করেছি। এছাড়াও প্রত্যেক পণবন্দীকে উপহার হিসেবে জামাকাপড়, ল্যাপটপ, ফোন, ট্যাবলেট দেওয়া হবে। তাদের বাড়ি ফেরার পথে ইসরায়েলের জাতীয় পতাকাও লাগানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় আপাতত যুদ্ধ থেমেছে, তার কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার এই কৃতিত্বকে সামনে রেখেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থামানোর দাবি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গাজায় আপাতত যুদ্ধ থেমেছে, তার কৃতিত্ব দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার এই কৃতিত্বকে সামনে রেখে রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ থামানোর দাবি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় আবার ইউরোপের সঙ্গে যুদ্ধ থামানোর পক্ষে সওয়াল করেন তিনি। তার আহ্বান, ট্রাম্প যদি একটি যুদ্ধ থামাতে পারেন তো অন্য যুদ্ধও বন্ধ করা যেতে পারে। সম্প্রতি ইউক্রেনের জ্বালানি গ্রিডে রুশ বাহিনী হামলা চালিয়েছিল, সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় জেলেনস্কির। বিষয়টি সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার কথায়, ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ ইতিবাচক এবং ফলপ্রসূ। পশ্চিম এশিয়ার ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনার জন্য তাকে অভিনন্দন জানায়। তারপরেই জেলেনস্কি বলেন, যদি একটি অঞ্চলের যুদ্ধ বন্ধ করা যায় তবে অবশ্যই অন্য অংশের যুদ্ধ বন্ধ করা যেতে পারে। এর মধ্যে অবশ্যই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ অন্তর্ভুক্ত। ক্রেমলিনকে আলোচনায় বসার জন্য চাপ দেওয়ার জন্য ট্রাম্পকে অনুরোধ জানায় জেলেনস্কি। গাজায় শান্তি ফেরানোর জন্য 20 দফা প্রস্তাব দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট। ওই প্রস্তাব নেতানিয়াহু এবং হামাসকেও দেখানো হয়েছিল। গত সোমবার থেকে টানা 3 দিন ধরে দুই পক্ষের বৈঠকের পর মেলে রফা সূত্র। যুযুধান দুই পক্ষের ট্রাম্পের প্রস্তাবের প্রথম দফার শর্তে রাজি হয়েছে। সেই প্রসঙ্গ টেনে এবার রাশিয়া যুদ্ধ থামানোর আহ্বান জানালেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আদেও থামবে, সেই প্রশ্ন ঘুরছে নানা মহলে। আমেরিকায় দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরে এই যুদ্ধ বন্ধ করবেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো কোনো রফা সূত্র বার হয়নি। রুশ প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির সঙ্গে আলাদা বৈঠক করেছেন ট্রাম্প। শান্তি আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে, তবে ইতিবাচক কোনো ফল হয়নি। কোনো পক্ষই এখনো পর্যন্ত এক টেবিলে বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। দুই পক্ষই নিজের মতো করে শর্ত চাপিয়ে রেখেছে। বিশ্বের অন্য দেশগুলি এই যুদ্ধ থামানোর চেষ্টা চালাচ্ছে। সেই আবহে প্রায় প্রতিদিন ইউক্রেনে হামলার তীব্রতা বৃদ্ধি করছে রাশিয়া। পাল্টা জবাবও দিচ্ছে ইউক্রেন। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি সীমান্তে পারস্পরিক সংঘর্ষে জড়িয়েছে তালিবান বাহিনী এবং পাক সেনা। তাদের হামলায় 58 জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করল কাবুল। আর এই আবহেই তালিবানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ। নাম না করে আফগানিস্তানের তালিবান সরকারকে নিশানা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সম্প্রতি সীমান্তে পারস্পরিক সংঘর্ষে জড়িয়েছে তালিবান বাহিনী ও পাক সেনারা। তাদের হামলায় 58 জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করল কাবুল। পাল্টা তাদের হানায় 200 জন তালিব যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করছে ইসলামাবাদ। এই আবহে তালিবানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল শাহবাজ শরীফ। সংবাদ সংস্থা সূত্রে খবর, পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো আপোষ করা হবে না। যে কোনো ধরনের প্ররোচনায় কঠোর এবং কার্যকরী জবাব দেওয়া হবে। আফগানিস্তানের তালিবান সরকার সে দেশের সন্ত্রাসবাদী শক্তিকে আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত ঘটে।
কাবুলের দক্ষিণ পূর্বে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আফগান সার্বভৌমত্ব আঘাতের অভিযোগ আনে তালিবান সরকার। দাবি, তার জবাব দেওয়া হয়েছে শনিবারের হামলায়। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের দাবি, আফগানের হামলায় নিহত পাক জওয়ানের সংখ্যা 58, আহত আরো 30 জন। প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মাথা ব্যথার কারণ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি, যা পাক তালিবান নামেও পরিচিত। সম্প্রতি সন্ত্রাসবাদী সংগঠনের তকমা পাওয়ায় এই সংগঠন আফগান পাকিস্তান সীমান্তে সক্রিয়। পাকিস্তানের অভিযোগ, এই সংগঠনকে মদত দিয়ে থাকে আফগানিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে 2611 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার বেলায় আফগানিস্তান সীমান্ত পুরোপুরি বন্ধ রেখেছে পাকিস্তান। আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি ভারতে এসেছিলেন। তার সফরকালে পাক আফগান এই সংঘর্ষে আলাদা তাৎপর্য বহন করছে বলে অনেকের মত। হাই নিউজ নেটওয়ার্ক। ইসলামাবাদের পর এবার মুরিদকে সরকার বিরোধী আন্দোলন থামাতে নির্মম শাহবাজ শরীফের প্রশাসন। সোমবার সকালে মুরিদকেতে অন্তত 13 জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে, এমনটাই সূত্রে খবর। ইসলামাবাদের পর এবার মুরিদকে সরকার বিরোধী আন্দোলন থামাতে নির্মম দমন নীতি নিচ্ছে শাহবাজ শরীফের প্রশাসন। গত শনিবার পুলিশের গুলিতে 11 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল ইসলামাবাদে। সোমবার সকালে মুরিদকেতে অন্তত 13 জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন পুলিশের গুলিতে, এমনটাই সূত্রের খবর। 150-র বেশি বিক্ষোভকারী গুরুতর আহত। পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। আমেরিকার পুতুল হয়ে বসে থাকা শাহবাজ শরীফ, আসিম মুনিরদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন তারা। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিবাদ দমনে শুরু থেকেই কঠোর নীতি নিয়েছে পাক প্রশাসন। গত দুদিনে 13 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে ইসলামাবাদে। আহত হয়েছেন রাওয়ালপিন্ডির বহু বিক্ষোভকারী। এবার মুরিদকেতে বড়সড় ধাক্কা খেল টিএলপি। সূত্র মারফত জানা গিয়েছে, ইসলামাবাদের উদ্দেশ্যে মিছিল করার কথা ছিল বিক্ষোভকারীদের, তাই বেশ কয়েকটি রাস্তা অবরোধ করে রেখেছিলেন তারা। কিন্তু সোমবার ভোরবেলা বিরাট এলাকা জুড়ে গুলিবর্ষণ করে পাঞ্জাব পুলিশ। ছোড়া হয় শেল, কাঁদানে গ্যাস, একাধিক জিনিসে আগুনও ধরিয়ে দেয় পুলিশ। বাধ্য হয়ে পালাতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে জানা যায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 150-রও বেশি। এমনকি টিএলপি প্রধান সাদ রিজভির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, টিএলপির অভিযোগ, আমেরিকার মদতে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, অথচ পাকিস্তান সরকার তার বিরোধিতা না করে আমেরিকার পুতুল হয়ে কাজ করছে। শাহবাজ ও মুনিরের এহেন আচরণের বিরুদ্ধে ইসলামাবাদে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেওয়া হয় টিএলপির তরফে। ব্যাপক জনরোষ ঠেকাতে ইসলামাবাদের রেড জোনকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। ইসলামাবাদের মার্কিন দূতাবাস তো বটেই, লাহোর, করাচি এবং পেশোয়ারে অবস্থিত মার্কিন দূতাবাসগুলিতেও কড়া সতর্কতা জারি করেছে পাক সরকার। অন্যদিকে কড়া হাতে বিক্ষোভ দমন করছে শাহবাজ শরীফের প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। চীনকে নিয়ে কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। চীনের সব পণ্যে 100% অতিরিক্ত শুল্ক আরোপে দুদিনের মাথায় সুর বদল করে এমনটাই জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনকে নিয়ে কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। চীনের সব পণ্য 100% অতিরিক্ত শুল্ক আরোপের 2 দিনের মাথায় সুর বদল করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। বিরল খনিজের বাণিজ্য এবং এই পণ্যের ওপর চীনের রফতানি নিয়ন্ত্রণের নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ঘোষণা করেছিল 1 নভেম্বর থেকে চীনের সকল পণ্যে বাড়তি 100% শুল্ক কার্যকর করা হবে, কারণ বিরল খনিজের রফতানি নিয়ে তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে তা কেউ করে না। এরপর বেজিংয়ের তরফে রফতানি নিয়ন্ত্রণ নীতির ব্যাখ্যা দেওয়া হয়। সেই সঙ্গে ট্রাম্পকে হুঁশিয়ারিও দেয় জিনপিংয়ের প্রশাসন। তারপর থেকেই দেখা গেল ট্রাম্প সুর বদল করেছে। যদিও শুল্ক প্রত্যাহারের কথা তিনি কিছু বলেননি। ট্রাম্প সমাজ মাধ্যমে চীনকে নিয়ে 4টি বাক্য লিখেছেন। চীনকে নিয়ে চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। সম্মানীয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সময় একটু খারাপ যাচ্ছিল। গোটা চীন অবসাদগ্রস্ত হয়ে পড়ুক, এটা উনি চান না, আমিও চাই না।
এরপর আমেরিকার অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প লেখেন, আমেরিকা তো চীনকে সহ্যই করতে চায় না, আঘাত করতে নয়। বেজিং এর তরফে রফতানি নিয়ন্ত্রণ নীতি ব্যাখ্যা করে যে বিবৃতি দেওয়া হয়েছিল তাতে বলা হয় রফতানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না, কিছু ক্ষেত্রে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে মাত্র। চীনের আইন অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত বৈধ। এবার থেকে বিরল খনিজ চীন থেকে কিনতে গেলে সংশ্লিষ্ট দেশকে একটি বৈধ লাইসেন্সের সঙ্গে রাখতে হবে। সেই সঙ্গে লাইসেন্স পাওয়া খুব কঠিন হবে না বলে দাবি করেছে চীন প্রশাসন। তাদের বক্তব্য, সামরিক ক্ষেত্রে বিরল খনিজের ব্যবহার তারা নিয়ন্ত্রণ করতে চাইছে, বিশ্ব শান্তি ফেরানোর জন্য তা জরুরি। অসামরিক যে কোনো উদ্দেশ্য এই খনিজে আমদানির আবেদন গ্রহণযোগ্য করা হবে। আমেরিকায় 100% শুল্কের হুঁশিয়ারির পাল্টা দিয়েছিল বেজিং। বলা হয়েছিল এটা আমেরিকার দ্বিচারিতার নির্দেশ। যদি 100% শুল্ক অতিরিক্ত শুল্কের হুমকি কার্যকর করা হয় তবে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে চীন। সম্ভাব্য বাণিজ্য ও যুদ্ধের আশঙ্কায় তারা ভীত নয়, দাবি করেন জিনপিং এর বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার নীতি নিয়েছে। চীনের সঙ্গে গত মে মাসে আমেরিকার শুল্ক দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। দুই তরফেই আরোপিত শুল্কের পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল 100% গণ্ডি। এরপর শুল্ক যুদ্ধে সাময়িক বিরতি চলছে। বর্তমানে চীনের পণ্যে 30% মার্কিন পণ্য প্রযোজ্য হয়। 2 দিন আগে ট্রাম্পের ঘোষণায় আমেরিকা ছিল শুল্ক যুদ্ধে নতুন করে শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছিল। শেয়ার বাজারেও ধস নামে। তবে ট্রাম্প কিছুটা সুর বদল করলেন চীনের প্রতি। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার টেক্সাসে। স্থানীয় সময় অনুযায়ী ট্যারান্ট কাউন্টির হিক্স এয়ারফিল্ডের কাছে একটি ছোট্ট বিমান ট্রাকের উপর আছড়ে পড়ে। ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। আর এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে। ভয়াবহ বিমান দুর্ঘটনা আমেরিকার টেক্সাসে। স্থানীয় সময় অনুযায়ী ট্যারান্টার কাউন্টির হিক্স এয়ারফিল্ডের কাছে একটি ছোট বিমান ট্রাকের ওপরে আছড়ে পড়ে। ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা অন্তত 10টি ট্রাকে আগুন ধরে যায়। প্রশাসনের তরফে জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর 1:30 নাগাদ ওই বিমানবন্দর থেকে আকাশে উড়ছিল কিং এয়ারের একটি ছোট্ট বিমান। আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরেই সেটি আছড়ে পড়ে। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে আগুন ধরে যায়। বিমানবন্দরের পাশে যেখানে এই দুর্ঘটনা ঘটে সেখানে পার্ক করা ছিল একাধিক ট্রাক। দুর্ঘটনায় সেগুলি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগ। দমকলের 10টি ইঞ্জিন প্রায় 30 মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তার উপর দাউ দাউ করে জ্বলছে ট্রাক। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এই ঘটনার পর ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড যৌথভাবে দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির জেরে এই দুর্ঘটনা নাকি পাইলটের ভুলের জন্য তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় তদন্ত সময় সাপেক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন উঠতেই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। পাল্টা দাবি করেছেন এই সমস্ত কিছুই ভুয়ো খবর। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন উঠতেই এই সংক্রান্ত সমস্ত অভিযোগ খারিজ করে দিলেন সেই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। পাল্টা দাবি করলেন এই সমস্ত কিছুই ভুয়ো খবর। একই সঙ্গে বললেন, ভারতের অন্যতম বিশেষত্ব এখন ভুয়ো খবরে, গুচ্ছ গুচ্ছ ভুয়ো খবর। সম্প্রতি সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দেন ইউনূস। সঞ্চালক মেহেদী হাসান ইউনূসের আমলে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, গত নভেম্বরে প্রায় 30,000 হিন্দু আপনার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিলেন এবং তারা দাবি করেছিলেন তাদের সম্প্রদায়ের বহু মানুষ আক্রান্ত। কিভাবে বিষয়টি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো? ইউনূসের কাছে তা জানতে চান সঞ্চালক। জবাবে ইউনূস বলেন, এই সবকিছুই ভুয়ো খবর। আপনি ভুয়ো খবরের দ্বারা পরিচালিত হতে পারেন না। তারপরেই ভুয়ো খবর ভারতের অন্যতম বিশেষত্ব বলে দাবি করেন ইউনূস।
সঞ্চালক ইউনুসকে প্রশ্ন করেছিলেন, তবে কি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের কোনো ঘটনা ঘটেনি বা বিষয়টি অতিরঞ্জিত করে দেখানো হয়েছে? জবাবে ইউনুস বলেন, অনেক সময় পারিবারিক ঝামেলা, জমি সংক্রান্ত সমস্যা নিয়েও সংঘাত দেখা যায়। তারপরেই বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ধরুন আপনি আমার প্রতিবেশী, আপনি হিন্দু প্রতিবেশী, আমি মুসলমান প্রতিবেশী। হয়তো অন্য প্রতিবেশীদের মতোই আমাদের জমির সীমানা নিয়ে বিভেদ রয়েছে, তাহলে আপনি কি বলবেন এটা হিন্দু মুসলিম সমস্যা? ৩৫ মিনিটের সাক্ষাৎকারে ইউনুস এও জানান যে এই সংক্রান্ত বিষয় তার সরকার খুবই সজাগ রয়েছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, আমি তাদের বললাম, কখনো বলবেন না যে আমি হিন্দু, তাই আমায় রক্ষা করুন। সর্বদা বলবেন, আমরা এই দেশের এক জননাগরিক, যথাসম্ভব সুরক্ষা আমি তাদের দেব। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।